বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিমতলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, প্রভাষক, যুক্তিবিদ্যা বিভাগ, নিমতলা কলেজ, মিরপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ 3-এর ক থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনুচ্ছেদে 3-এর ক তে আছে পদ। পদ কথাটি সম্পর্কে তোমরা আগেই পরিচিত হয়েছ। তোমাদের বাংলা পাঠ্য বইয়ে ব্যাকরণের ক্ষেত্রে সেখানে তোমরা পদ সম্পর্কে যেভাবে জেনেছ, যুক্তিবিদ্যায় কিন্তু পদ কথাটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যুক্তিবিদ্যায় পদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। এই টার্ম শব্দটি একটি ল্যাটিন শব্দ। টার্ম শব্দটি একটি ল্যাটিন শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যে পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, আর টার্ম শব্দটি একটি ল্যাটিন শব্দ। এই টার্ম শব্দটির অর্থ প্রান্ত বা সীমা। টার্ম শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু যুক্তিবিদ্যা পড়ছি, যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি বাক্য। তো একটি যুক্তি বাক্যের দুটি প্রান্ত থাকে। প্রথম প্রান্তে থাকে একটি পদ এবং শেষ প্রান্তে থাকে আরেকটি পদ। তাই এই পদ কথাটির অর্থ বিবেচনা করলে আমরা বলতে পারি যে যুক্তিবাক্যের প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি উদাহরণ স্বরূপ আমরা দেখে নিই। একটি যুক্তিবাক্য লিখি, সকল ফুল হয় সুন্দর। এটি একটি যুক্তিবাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই ফুল এবং সুন্দর এ দুটি পদ এবং এই যুক্তি বাক্যটির এ দুটি হচ্ছে প্রান্ত শব্দ। তাই উৎপত্তিগত অর্থে আমরা যদি বিবেচনা করি তাহলে বলতে পারি যুক্তি বাক্যের প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। আমরা আরেকবার দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি বা টার্ম শব্দটি একটি ল্যাটিন শব্দ। এই টার্ম শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। অর্থাৎ একটি যুক্তি বাক্যের দুটি প্রান্ত থাকে, এই দুটি প্রান্তকেই বলা হয় এ অর্থে পদ। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যে উৎপত্তিগত অর্থে পদ হচ্ছে একটি যুক্তি বাক্যের প্রান্ত শব্দ, অর্থাৎ দুই প্রান্তের শব্দ। প্রথম প্রান্তে একটি পদ থাকে, শেষ প্রান্তে আরেকটি পদ থাকে। প্রথম প্রান্তে যে পদটি অবস্থান করছে এর নাম হচ্ছে উদ্দেশ্য পদ, আর শেষ প্রান্তে যেটা আছে তার নাম হচ্ছে বিধেয় পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অতি জরুরি বিষয়, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। প্রথমত এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে যে পদের ইংরেজি প্রতিশব্দ কি। তোমরা নিশ্চয় সহজে উত্তর দিতে পারবে।
পদের ইংরেজি প্রতিশব্দ টার্ম। এখানে এমসিকিউ কোশ্চেন আরেকটা এসে যেতে পারে, পদ কোন শব্দ থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে। তোমরা সহজেই উত্তর দিতে পারবে এটি একটি ল্যাটিন ভাষা থেকে এসেছে বা ল্যাটিন শব্দ। আর উৎপত্তিগত অর্থে পদ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিঃসংকোচে বলতে পারবে যে একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এখন আলোচনা করব আসলে পদ কি বা পদ কাকে বলে। আমরা এতক্ষণ জানলাম শাব্দিক অর্থে পদ কি বা উৎপত্তিগত অর্থে পদ কি। এখন আমরা জানব পদ কাকে বলে বা পদ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি যে একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয়ই হচ্ছে পদ। কিন্তু আমরা যদি দেখি একটি যুক্তি বাক্যে দুটি প্রান্ত থাকে, তাহলে এই দুটি প্রান্তের মধ্যে শব্দের সংখ্যা কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো শব্দ রয়েছে। আমরা উদাহরণস্বরূপ দেখেছিলাম সকল ফুল হয় সুন্দর। এখানে এটি একটি প্রান্ত, এটি একটি প্রান্ত। এখানে এই প্রান্ত পদ, এই প্রান্ত পদ। কিন্তু আসলে পদটা কি? আমরা দেখছি উৎপত্তিগত অর্থে যে প্রান্তদ্বয়ী পদ। প্রকৃতপক্ষে পদ কি? পদ হচ্ছে এক বা একাধিক শব্দের একটি গুচ্ছ। অর্থাৎ একটি পদ একটি শব্দ দ্বারাও তৈরি হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও তৈরি হতে পারে। তবে কোন শব্দ আসলে পদ? এক বা একাধিক যে কোনো শব্দকে কি আমরা পদ বলতে পারি? না শিক্ষার্থীবৃন্দ, পদ হতে হলে শুধুমাত্র যুক্তি বাক্যে ব্যবহৃত হতে হবে অথবা ব্যবহারের যোগ্য হতে হবে। অর্থাৎ যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হতে পারে, এমন সকল বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলবো। আমরা লিখে নিই, যে সব শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এটা খাতায় লিখে নিয়েছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য কিংবা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হতে পারে, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। অর্থাৎ যে কোনো শব্দকেই আমরা পদ বলতে পারি না। পদ হতে হলে অবশ্যই সেটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে হবে অথবা ব্যবহারের যোগ্যতা রাখতে হবে। এরকম শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। যেমন রহিম, করিম, ফুল, কাঁঠাল ইত্যাদি। এরকম শব্দগুলো যদি আমরা দেখি, তাহলে এগুলো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্য। অতএব এরকম শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পদ একটি শব্দ দ্বারাও গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে।
উদাহরণের সাহায্যে দেখি। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যদি দেখি এটি একটি প্রান্ত শব্দ, এটাও একটি বাক্যের প্রান্ত শব্দ, অতএব এ দুটোই কিন্তু যুক্তিবিদ্যার ভাষায় পদ। এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উদ্দেশ্য পদটি কয়েকটি শব্দ দ্বারা গঠিত হয়েছে। বাংলাদেশের একটি শব্দ, প্রধানমন্ত্রী আরেকটি শব্দ, তাহলে একাধিক শব্দ দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ দুটি শব্দ দ্বারা গঠিত হয়েছে। আবার যদি দেখি হন শেখ হাসিনা, শেখ হাসিনা, এটাও কিন্তু দুটি শব্দ দ্বারা গঠিত হয়েছে। আবার যদি আরেকটি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখতে পারবো শিক্ষার্থীবৃন্দ, ফুলটি হয় সুন্দর, এটি একটি যুক্তি বাক্য। এখানে দুই প্রান্তে দুইটি পদ অবস্থান করছে, ফুলটি এবং সুন্দর। ফুলটি উদ্দেশ্য পদ, সুন্দর বিধেয় পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ফুলটি মাত্র একটি শব্দ, আবার সুন্দর এটিও একটি মাত্র শব্দ, অর্থাৎ পদ কখনো একটি শব্দ দ্বারা গঠিত হয়, আবার কখনো একের অধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে। কিন্তু এই শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে হবে বা হবার যোগ্যতা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত করছি। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব শব্দ নিয়ে এবং পরিশেষে পদ এবং শব্দের মধ্যে কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইউটিউবে এই ক্লাসটি আপলোড করব, তোমরা ইচ্ছা করলে ইউটিউবে ওখানে থেকে দেখতে পারবে, অথবা আমাদের মিরপুর একটি গ্রুপ আছে, উপজেলা শিক্ষা অফিস, এই গ্রুপেও তোমরা ক্লাসটি দেখতে পারবে। পরিশেষে আমার ফেসবুক আইডিতেও ক্লাসটি দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও ছোট্ট পরিসরে ক্লাসটি নেওয়া হয়েছে, আমি আশা করি তোমাদের জন্য অনেক কাজ দেবে ক্লাসটি। তো যাই হোক, তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং ফলো করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমাদের জন্য অনেক উপকার হবে। এ পর্যন্ত সমাপ্ত হচ্ছি। অনেক ধন্যবাদ, ভালো থেকো তোমরা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।